আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথহেল্ড করা হোক ফর ফার্দার রিভিউ? দর্শক কিন্তু একবারও বলে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবারও বলেছে? একবারও বলে নাই। মির্জা ফখরুল বলে নাই, এ বলে নাই, রুহুল কবির রিজভী বলে নাই, সালাউদ্দিন বলে নাই, আমানুল্লাহ আমান বলে নাই, মোহাম্মদ সালাম বলে নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই, মির্জা আব্বাস গোরখোদক মির্জা আব্বাস গোরখোদক আব্বাস সেও বলে নাই, আব্দুল আওয়াল মিন্টু তাবিত আউয়াল ইশরাক সাদেক হোসেন খোকা কেউ বলে নাই। মিয়ানমারের সাথে যে একটা মানবিক করিডোর নিয়ে আলোচনা করা হচ্ছে, অবশেষে এই করিডোর সরকার যদিও সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছে না নিয়েছে এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে এটা নিয়ে বেশ উত্তেজনা শুরু হয়েছে। বিএনপি তো জোরে সুরে লেগেছে কেন করিডোর দেওয়া হবে, মানবিক করিডোর হোক যে করিডোরে হোক নির্বাচিত সরকার ছাড়া এটা দেওয়া যাবে না। তো বিগত দিনে হাসিনা যেই চুক্তিগুলো ভারতের সাথে করেছে, মোটামুটি দেশটা বিক্রি করে দিয়েছিল, এটা নিয়ে এই রাজনৈতিক দলগুলো কি কথা বলেছিল? বিশেষ করে বিএনপি, জামাত, তারেক রহমান তারা কথা বলেছিল আর তারা প্রতিবাদ করেছিল। অবশেষে বিএনপি এবং জামাতকে কাট করা দাঁড় করিয়েছেন জ্যাকব মিল্টন। তারা জনসংখ্যা বুঝতে পারবেন তারা উদ্দেশ্য প্রণীতভাবেই ডক্টর ইউনূসের বিরোধিতা করতেছে এবং করিডোরের বিরোধিতা করতেছে। এটা নিয়ে আজকের রাগারাগি, গালাগালি, চিল্লাচিল্লির লেটস হ্যাভ ফান। আমি যেটা আপনাদের সাথে আজকের আলাপ আলোচনা করবো, দর্শক কিন্তু আপনাদের ভিতরেও যদি আমার সাথে কেউ এসে কথা বলতে চান আমি আপনাদেরকে ইনভাইট করব, আপনারা এসে আমার সাথে কথা বলতে পারেন। যদিও আজকের আমার আলাপ আলোচনাটা হবে অ্যাবাউট হাফ এন আওয়ার 40 মিনিটস এর মতো। সো আপনারা যদি কেউ আমার সাথে এসে কথা বলতে চান আমি লিঙ্কটা এখনই দিয়ে রাখি, আপনারা যদি এসে কথা বলতে চান নো প্রবলেম, আমি এখনই আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। আপনারা এসে আমার সাথে যে কোনো ব্যাপারে প্রশ্ন করতে চাইলে আমি এটার উত্তর দেব এবং আপনারা আমার সাথে কথা বলবেন। তো আমি আজকের যে বিষয় নিয়ে, করিডোরের বিষয় নিয়ে আমি আজকের কথা বলছি। আমি কেন কথাটা বললাম করিডোর বিষয়ে? করিডোর অন্য একটা দেশের সাথে আমাদের দেশের করিডোর অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এই সাবজেক্টটা নিয়ে আমরা যদি চিন্তা করি যে আমাদের সীমান্তের প্রশ্নে আমাদের সবসময় সচেতন থাকা উচিত, স্পেশালি রাজনীতি যারা করেন, আইন প্রণেতা। দর্শক কিন্তু আপনাদেরকে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের আইন প্রণেতা এই কথাটাকে আমি জাস্টিফাই করতে পারি না। আপনাদেরকে আমি বলি আইন প্রণেতা কারা, ইংরেজিতে এই শব্দটা হচ্ছে ল মেকার। ল মেকার কথাটা পশ্চিমা বিশ্বে, সভ্য দেশে, লেখাপড়া জানা দেশে প্রত্যেকটা নির্বাচিত ব্যক্তিকে ল মেকার বলে। আসলে নির্বাচিত ব্যক্তিরা কি করে? এই যে আপনারা দেশে গ্রামে গঞ্জে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, উপজেলা চেয়ারম্যান বানান, কমিশনার বানান, এমপি বানান, এরা সবাই ল মেকার। আমি এই কথাটা যদি আপনাদেরকে বুঝাতে পারি, এরা সবাই ল মেকার। কেন এরা সবাই ল মেকার? এরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আইন প্রণয়ন করে। নিজেরা আইন প্রণয়ন না করতে পারলেও অন্য কেউ যদি আইন প্রণয়ন করে এটার উপরে সমর্থন করে। আপনাদেরকে আমি জানি এই কথা বাংলাদেশে এভাবে কেউ ব্যাখ্যা করে, আপনাদের অনেকে হয়তো জানেন কিন্তু অনেকে জানেনই না দ্য ডিফারেন্স বিটুইন ল মেকার এবং আইন প্রণেতা। এবং আমাদের দেশে যারা নির্বাচিত হয় তাদেরকে আপনারা যদি নিরপেক্ষভাবে ডাকেন ল মেকার, আমি তাদেরকে বলতে পারি। এখন বাংলাদেশের নির্বাচিত কোন লোকজনদেরকে আমি ল মেকার বলি না, আমি গালিগালাজ করি তাদেরকে, যা তা বলে আমি গালিগালাজ করি। কেন আমি গালিগালাজ করি? একটা কারণে, কারণ গত 53-54 বছরে বাংলাদেশের কোন একজন নির্বাচিত ব্যক্তি, হুয়েদার এটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার অথবা শহরের কোন কমিশনার অথবা কোন এমপি, নিজের থেকে কৃতিত্ব নিয়ে বলতে পারবে না
I have written a legislation. লেজিসলেশনের অর্থ হলো একটা আইন প্রাথমিক পর্যায়ে যখন উপস্থাপন করে ওটাকে বলে লেজিসলেশন, ওটাকে অ্যাপ্রুভ করার পরে দ্যাটস বিকাম ল। বাংলাদেশের কোন এমপি এখন পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারবে না আই এম এ গুড পার্লামেন্টারিয়ান, I had submitted a legislation in favor of the people on behalf of the country. এখন পর্যন্ত বলতে পারে না। তাহলে আপনারা বলবেন তাহলে এত এমপিরা শয়ে শয়ে হাজারে হাজারে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা কি করছে? দর্শকবৃন্দ, খাঁটি বাংলায় বলবো, তারা বাল ছিঁড়ছে, নিজের আখের গুছাইছে, নিজের ব্যাংক বোঝাই করছে। এখন আপনারা আমাকে বলবেন বাল ছিঁড়া কথাটা খুব অসভ্য কথা, সত্যি কথা। এখন একটা কথা বলেন, একজন এমপি মন্ত্রী এদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়ার পরে গত 54 বছরে একজন এমপি বলতে পারবে না আমি একটা লেজিসলেশন তৈরি করেছি এবং সাবমিট করেছি। তো আপনার ট্যাক্সের উপরে যারা লক্ষ লক্ষ টাকা নিয়েছে তার একটা লেজিসলেশন লিখতে পারে নাই, একটা আইন প্রণয়ন করতে পারে নাই, একটা আইন পাস করাইতে পারে না অন বিহাফ অফ দ্য পিপল, তো আপনি তাদেরকে যদি বলেন যে তাইলে তুমি ল মেকার হয়ে কি করছো, বাল ছিড়ছো। এখন আমি বাল ছিড়ছি এই কথাটা বলছি, অনেকের কাছে আপনাদের কাছে লজ্জা লাগবে, জেকব মিল্টন অসভ্য কথা বলছে। ভাই, তারা বাল ছিড়া ছাড়া কিছু করে নাই। তারা কি করছে? রুমিন ফারহানের মতো এমপি হওয়ার সাথে সাথে প্লট চাইছে, এমপি হওয়ার সাথে নুরুন নবী চৌধুরী শাওনেরা ট্যাক্স ফ্রি গাড়ি পাওয়ার জন্য অ্যাপ্লাই করছে, হাতির ঝিলে জমি দখল করছে, গুলশানে বাড়ি কিনছে। আর এখন আপনি যদি এসব টোকাইদের, এই নুরুন নবী চৌধুরী শাওন, মির্জা আব্বাস, সম্রাট, ওসমান, শামীম ওসমান, এদেরকে যদি বলেন যে তোমরা এমপি হয়েছো, তোমরা তোমাদের সারা জীবনে একটা আইন লিখেছো, আইন প্রণয়ন করেছো, একটা আইন, একটা লেজিসলেশন লেখার কোন যোগ্যতা তোমাদের আছে কিনা? দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আমাদের দেশটা এগোবে কি দিয়ে? আপনারা একজনকে মেম্বার বানান ইউনিয়ন কাউন্সিলে, যে টিপসই দেওয়ারও যোগ্যতা রাখে না, যারা ইউনিয়ন কাউন্সিলে গিয়ে গম আর চাল চুরি করার, ওই যে কি জানি আছে না, খাবি খা, খাওয়ার বিনিময়ে কি জানি, খাবি খা, খাওয়ার বিনিময় খাদ্য, কাজের বিনিময়ে কাবি খা, কাজের বিনিময় খাদ্য, ওইটা টাকা পয়সা চুরি করে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বারেরা লেখাপড়া জানে না, তারা বলে আমরা তো লেখাপড়া জানি না। আমার গ্রামে এক লোক আছে, তার নাম ছিল বারেক চকিদার। বারেক চকিদার মেম্বার হয়েছে, তারা যদি কয় তুমি একটা আইন প্রণয়ন করো, আপনার গ্রামে হাজার হাজার মেম্বার আছে, কোন মেম্বারকে যদি বলে তুমি একটা আইন লেখো, ও কি গুলো আইন লিখবে আমাকে একটু বলেন তো। কারণ কি জানেন, আমাদের কাউকে অ্যাকাউন্টেবল করা হয় নাই যোগ্যতা ভিত্তিক বিচারে। একটা সমাজকে ডেভেলপ করার জন্য যেসব ব্যক্তিদেরকে নির্বাচিত করা দরকার আমরা তাদেরকে বাদ দেই, আমরা তাদেরকে ভোট দেই না। প্রকৃষ্ট উদাহরণ কি জানেন? কামাল হোসেনের মতো লোক, ডক্টর কামাল হোসেনের মতো লোক মিরপুরে ইলিয়াস মোল্লা, খালেক, এদের সাথে বিপুল ভোটের ব্যবধানে তারা ঠকে। তাইলে আমরা যদি বলি যে আমাদের দেশের জনগণ লাত্তি খাওয়ার মতো লোকজনদেরকে তারা নির্বাচন করে, তা আপনারা নির্বাচন করবেন ইলিয়াস মোল্লা, পকেট মাইর, ইলেকটেড করবেন আরাফাত, তো আপনারা পাবেন কি? আপনাদের তো কিছু পাওয়ার যোগ্যতা নেই। অথচ এখন এক্ষেত্রে আমার জনগণ হিসেবে আমার একটা কথা আছে, আমার যোগ্যতা আছে, আমাকে তো ভোট দেওয়ারই অধিকার দেওয়া হয় না। আমি কথাটাকে অন্যদিকে ঘুরাই। আবার আলোচনাটা শুরু হয়েছে কোথায়? করিডোর। মায়ানমার সীমান্তে মায়ানমার বাংলাদেশের মধ্যে একটা করিডোর দেয়া হবে, এটা নিয়ে বিভিন্ন মহল থেকে মির্জা ফখরুল আলমগীর তো পাগল হয়ে গেছে করিডোর নিয়ে, তারেক রহমানও পাগল হয়ে গেছে, বিএনপি তো পাগল হইছেই। তো তারা একের পর এক এমন ভাবে পাগল হইছে
যে এই পাগল হওয়া নিয়ে সবাই একটার পর একটা বিবৃতি দিতেছে, কিন্তু আসলে এই করিডোর সম্পর্কে আমি আপনাদেরকে একটা কথা বলি। করিডোরটা আসলে কি কি চাইছে? জাতিসংঘ পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো গন্ডগোল হয়, জাতিসংঘ যদি ওখানে যায় সাহায্য করার জন্য গেলে জাতিসংঘের নিজেদের এমপ্লয়িদের এবং রিপ্রেজেন্টেটিভদের ওই দেশের সাথে আসা যাওয়ার জন্য তাদের একটা প্যাসেজ তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, জাতিসংঘের লোকজনরা যদি মায়ানমারে গিয়ে কথা বলতে হয়, বাংলাদেশিদের সাথে কথা বলতে হয়, মায়ানমারের সাবজেক্টে বাংলাদেশের সাথে কথা কেন বলবে? একটা কারণ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রোহিঙ্গারা মূলত বাংলাদেশের সাথে ভাষাগত দিক থেকে কালচারালি বেশি রিলেটেড, এই জন্য তারা বাংলাদেশে এবং মায়ানমারের সাথে একটা করিডোর থাকা দরকার, এই জন্য প্যাসেজটা দরকার। এই জন্য ফর এক্সাম্পল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে গেছে। বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ এবং সে চিন্তা করলো যে আমি আরাকান পর্যন্ত যাব, রাখাইন পর্যন্ত যাব, লোকজনের সাথে ওখানে কথা বলবো, ওই পাশের লোকজনের সাথেও কথা বলবো, এই পাশের লোকজনের সাথেও কথা বলবো। এখন এটা তো আর না অ্যান্টোনিও গুটেরেস সবসময় ওখানে যাবে, জাতিসংঘের ত্রাণ যারা দিবে তাদের ওখানে যেতে হবে, যারা নেগোশিয়েট করবে তাদের ওখানে যেতে হবে, ডাক্তারদেরকে যেতে হবে, সাংবাদিকদেরকে যেতে হবে, ইকোনমিস্টদের যেতে হবে, কারণ বিশাল একটা সমস্যা। এখন ওখানে কথা বলতে গেলে একটা সিকিউর করিডোর দরকার। ওই সিকিউর করিডোরের পেতে গেলে দুইটা দেশেরই অ্যাপ্রুভাল দরকার, বাংলাদেশেরও অ্যাপ্রুভাল দরকার, রাখাইনেরও অ্যাপ্রুভাল দরকার, অর্থাৎ মিয়ানমারেরও অ্যাপ্রুভাল দরকার। তো তারা অ্যান্টোনিও গুটেরেস যখন বাংলাদেশে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে আমরা যদি ডক্টর ইউনূস অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হিসেবে উনি বলছে যে কোনো মূল্যে রোহিঙ্গাদেরকে মায়ানমারে প্রত্যাবর্তন করতে হবে। তো জাতিসংঘ মহাসচিব বলছে লেটস টক, বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। এদের সাথে এই রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডার কারা এর সাথে জড়িত, এই কনফ্লিক্টের সাথে জড়িত, মায়ানমারকে নেগোসিয়েশন টেবিলে আনা যায় কিনা, চায়নাকে ইনভলভ করানো যায় কিনা, থাইল্যান্ডকে ইনভলভ করানো যায় কিনা, ইন্ডিয়াকে ইনভলভ করানো যায় কিনা। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, এই করিডোরটা তারা বলতে পারতো যে আমরা ভারত হয়ে মায়ানমারে যাব, অথবা তারা বলতে পারতো থাইল্যান্ড হয়ে মায়ানমারে যাব, বলতে পারতো কম্বোডিয়া হয়ে ওখান থেকে আমরা ঢুকবো, এই ধরনের কথাবার্তা আসতে পারতো, চায়নার থেকে যাব। সমস্যা একটা জায়গায়, ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক, এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে। বাংলাদেশ যত প্রকার ইনিশিয়েটিভ নেয় ভারত এর পক্ষে ভোট দিবে না। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি জেনে গেছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না। বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয় তাহলে ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন আমরা পাবো না। আর আরো একটা কথা, আমরা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি চিন্তা করেছে আমি জাতিসংঘ মহাসচিবকে আমার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ দিয়ে তাকে যদি আমি পার্সোনালি ইনফ্লুয়েন্স করতে পারি, আমার করিডোর দিতে হবে। আমার আলটিমেট টার্গেট কি? রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করানো। চায়নার সাথে ওনার বুদ্ধিমত্তা দিয়ে, ওনার বাস বিচার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে, জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে। এখন জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপের পরে তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে লেটস মেক এ রোড ম্যাপ, আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো, রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করব, মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করব, একটা প্যাসেজ তৈরি করো, বাংলাদেশ আমাদেরকে অ্যাক্সেস দেয়। সেই প্রস্তাব তারা মায়ানমারকেও দিছে। ওকে, এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা বলতে হবে। এখন এক্ষেত্রে বাংলাদেশকে প্রপোজ করা হয়েছে
বাংলাদেশ বলছে প্রত্যেকটা সাবজেক্টকে বাস বিচার করে আলাপ আলোচনা করে আমরা করিডোর দিতে আমাদের আপত্তি নাই। নিরাপত্তির কথাটা তারা জানাইছে যে আমরা করিডোর দেব দরকার হলে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, বিএনপি জামাত বিভিন্ন লোকজন তারা মন্তব্য করেছে করিডোর দেওয়া যাবে না, করিডোরের জন্য নির্বাচিত সরকার লাগবে, করিডোরের জন্য অমুক লাগবে, করিডোরের দিতে গেলে এইটা লাগবে ওইটা লাগবে। দর্শক বৃন্দ, আমি তাদের এই অবজেকশন গুলোকে আমি নেগেটিভ অর্থে নেই না, আমি তাদের এই কথাগুলোকে আমি পজিটিভ অর্থেই নেই, কিন্তু আমার কয়েকটা জায়গায় সমস্যা আছে। সমস্যাগুলো কি? আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের নৌবন্দর অর্থাৎ চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এগুলো যখন ভারতকে দিয়ে দেওয়া হইতেছিল, ভারতের লোকরা এগুলো এসে নিয়ন্ত্রণ করা ধরছিল, মির্জা ফখরুল কি কোনো মন্তব্য করেছে? মির্জা ফখরুল কি তার কোনো প্রতিবাদ করেছে? আমার জানা মতে তা তো করে না। আমি তো দেখি না, আমি তো শুনি না। তারেক রহমান লন্ডনে বসে একবার কি বলেছে যে বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ ইন্ডিয়ানস রানিং চিটাগং পোর্ট এন্ড মংলা পোর্ট। অর্থাৎ তারেক রহমান কি একটা বারের জন্য গালে চিমটি দিয়ে একটা বারের জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে, আদানির কাছ থেকে যেভাবে ডাবল ট্রিপল খরচে বাংলাদেশে ইলেকট্রিসিটি আনা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া আসা করছে, আমরা এর বিরোধিতা করি, এটা আমরা হতে দেব না। তারা কি বলেছে একবারও? একবারও বলে না। তাইলে সেটা যদি তারা না বলে, তারেক রহমান এখন আজকের এই কথাটা বলছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণকে জানানো হয়নি, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়নি, এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না, তবে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে। তারেক রহমান, আমি আগেই বলেছি, হয় উনি অটিস্টিক, নতুবা his mind is not working, or he is not an effective leader who can legislate or think properly or write something properly. এই কথাটা আমি কেন বললাম? আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথহেল্ড করা হোক ফর ফার্দার রিভিউ? দর্শক কিন্তু একবারও বলে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবারও বলেছে? একবারও বলে নাই। মির্জা ফখরুল বলে নাই, এ বলে নাই, রুহুল কবির রিজভী বলে নাই, সালাউদ্দিন বলে নাই, আমানুল্লাহ আমান বলে নাই, মোহাম্মদ সালাম বলে নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই, মির্জা আব্বাস গোরখোদক, মির্জা আব্বাস গোরখোদক আব্বাস সেও বলে নাই, আব্দুল্লাহ মিন্টু, তাবিতা ওয়াল, ইশরাক, সাদেক হোসেন খোকা কেউ বলে নাই, আজকের বলে নাই। আজকের যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে সঠিকভাবে সমাধান করার লক্ষ্যে একটা জায়গা খুঁজে বের করলেন, আলাপ আলোচনার রাস্তা খুঁজে বের করলেন, তখন তারা হঠাৎ করে বলল নির্বাচিত সরকার দরকার, আলাপ আলোচনা দরকার। তো আপনারা বাংলাদেশের বুকের উপর দিয়ে যখন ভারতীয় ভাইকেল যাওয়া শুরু করলো, মিলিটারি ভাইকেল, একবার আপনারা কেন প্রতিবাদ করেন নাই? বাই দ্য ওয়ে, জনাব তারেক রহমান, জনাব মির্জা ফখরুল ইসলাম, গোরখোদক আব্বাস, মোসাদ্দেক ফালুক একবারও কেন বলেন নাই? আজকের কেন বলতে হলো? আর বিসাইডস, আপনাদের কার অজানা আছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থানকে ভারত সাপোর্ট করবে না? আপনাদের কার অজানা আছে? দর্শকবৃন্দ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আল্লাহর ওয়াস্তে আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন। তারা জানে যে ভারত
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করবে না। বাংলাদেশকে কে সাপোর্ট করবে জানেন? পাকিস্তান। বাংলাদেশকে কে সাপোর্ট করবে জানেন? অন্য দেশ। ভারত করবে না। তাহলে বিএনপির বর্তমান নেতৃবৃন্দ যারা স্বপ্ন দেখছে সরকার গঠন করবে, তাদের আব্বাজানকে ভারত। বাংলাদেশের নৌবন্দর, বিমানবন্দর, রাস্তাঘাট এগুলোর উপর দিয়ে মিলিটারি মুভমেন্ট তৈরি করে কারা ফায়দা নিচ্ছে? ভারত। তাদের ইন্টারেস্ট বাংলাদেশে কে প্রোটেক্ট করছে? বিএনপি, আওয়ামী লীগ, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, তারেক রহমান, বিএনপি, আমানুল্লাহ আমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারতীয় শুয়োর সালাউদ্দিন। এখন আপনাদেরকে করিডোর সম্পর্কে বিভিন্ন মন্তব্য বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তার কিছু কিছু কথাবার্তা অনলাইনে আসছে। সে কিছু কথা বলছে, যেমন আপনাদেরকে উদাহরণ দেই। তৌহিদ হোসেন বলছে মায়ানমারের সীমান্তের উপরে রাষ্ট্র মায়ানমারের দখল নাই, দখল আছে রাখাইন আর্মি না ওখানে আরাকান আর্মি তাদের। এখন অনলাইনে একটা ঠেডি কুত্তি আছে, হ্যাঁ নাম নাকি আবার পিছিলা না দুচিলা, দুই শিলা না তিন শিলা না এক শিরা। সে কি করছে, তৌহিদ হোসেনের একটা ছবি কাইটা লেখছে বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাই। তাহলে অনলাইনে এই পিছিলা, দুশিলা, দোয়াশলা, বালাসলা, ফকিন্নি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট কইয়া বুকে কাপড় খইলা দিয়া কথা কইতে আসে, লেখাপড়া জানে জানে না, আপনাদেরকে ভুল বুঝায়। বুঝাচ্ছে কি বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের দখল নাই। আপনি যদি ওই পিছিলা, দু আসলা, এক আসলা, এক শিরা এই মাগিরে যদি আপনি জিজ্ঞাসা করেন, হাই মাগি তোর পিছিলা না তোর চিলা হারামজাদি, তুই কি ছবি কি দিছিস, এর কোন উত্তর থাকবে। অর্থাৎ কি জানেন, টোটাল সাবজেক্টটা তারা জানে না, এবং এই সাবজেক্টটাকে কন্টেইন করার জন্য যতটুকু স্টাডি দরকার তাদের নাই। এখন করিডোরের ব্যাপারে বিভিন্ন লোকজন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। ও করিডোর দিয়ে পরে দেশের দখল থাকে না, তাই না? দখল থাকে না, তাই তো? আপনারা তো তাই বলছেন। যারা যারা বলছেন তারা শুনে রাখেন। যারা বলছে যে করিডোর দিলে দখল থাকে না, তাদের উত্তরে আমি একটা কথা বলি। জাপান শুধু করিডোর দেয় না, তাদেরকে জায়গা একেবারে ডেজিগনেটেড জায়গা দিয়েছে পশ্চিমাদের ওই দেশে গিয়ে আলোচনা কন্টিনিউ করার জন্য। দক্ষিণ কোরিয়া তারা প্যাসেজ দিয়েছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় করিডোর দিয়েছে আলাপ আলোচনা কন্টিনিউ করার জন্য। উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন করিডোর দিয়েছিল আলাপ আলোচনা করার জন্য। জার্মানিতে করিডোর দিয়েছিল, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি করিডোর দিয়েছিল আলাপ আলোচনা কন্টিনিউ করার জন্য। আপনাদেরকে কত এক্সাম্পল আমি দেব। আজকের আপনারা করিডোর নিয়ে কথা বলছেন, অথচ একটাবারের জন্য আপনারা রোহিঙ্গা বিষয় সমাধানের জন্য আপনাদের কোনো পরিকল্পনা নেই, আপনাদের কোনো ব্যবস্থাপনা নেই। আমি যে কথাটা বললাম, এই করিডোরটা দরকার এই রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার জন্য, যেই আলাপ আলোচনা দুই পক্ষের সাথে কন্টিনিউ করতে থাকবে। এবং আরো একটা কথা দর্শকবৃন্দ আপনারা একটু শুনে রাখেন, এবং বাংলাদেশের জনগণ যারা ভবিষ্যতে শুনবেন। ফর এক্সাম্পল, রাখাইনে, আরাকানে রোহিঙ্গাদের উপর অত্যাচার, জুলুম, ধর্ষণ করছে। ওখানে যদি বাংলাদেশ করিডোর দেয় এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটা প্রপোজাল আসে যে ওখানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ওখানে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অ্যান্টোনিও গুটেরেসের যে সম্পর্ক, পশ্চিমের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন আমি ওখানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী চাই, এবং জাতিরক্ষা শান্তি বাহিনী যদি ওইখানে শান্তিরক্ষী বাহিনী ওইখানে যদি অ্যাসাইন করতে পারে, পুরা রোহিঙ্গাদের ওখানে ব্যাক করায় দিবে, তাদেরকে সেটেল করানোর জন্য একটা রাস্তা বের করতে পারে। দ্যাটস রিকোয়ার্স এ করিডোর, যাতে দুই পক্ষে আলাপ আলোচনা করে ওখানে কিছু একটা সেট আপ করতে পারে।
এটা জাস্ট মতামত দিয়েছে বাংলাদেশ যে আমরা করিডোরের ব্যাপারে রায় দিলাম, মানে আমরা কনসিডার করব, কোনো অসুবিধা নাই, ওই পক্ষে রাজি থাকলে এই পক্ষে রাজি থাকলে, এবং এর ভিতরে কি কি কন্ডিশন আছে আমার জানা নাই, গভর্নমেন্ট কি কন্ডিশন দাঁড় করাইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি কন্ডিশন দাঁড় করাইতেছে আমার বা আপনার জানা নাই। তাইলে না জেনে তারেক রহমান একটা কথা কয় গুডগুডি দিয়া, মির্জা ফখরুল একটা কথা কয় গুডগুডি দিয়া, মির্জা গোরখদ আব্বাস একটা কথা কয় গুডগুড কইরা, আব্দুল আমান মিন্টু একটা কথা কয় গুডগুড কইরা, সাদেক হোসেন খোকার পোলা ঈর্ষাক তো কথাই কইতে পারে না, মানে ক কইতে গেলে খ কইয়া ফেলায়, খ কইতে গেলে বিসর্গ কইয়া ফেলায়। এখন আপনারা যে করিডোর নিয়ে চিল্লাচিল্লি করছেন এ সম্পর্কে আপনারা কি জানেন? আপনাদের কোনো ধারণা আছে? আপনারা যারা সমালোচনা করছেন আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি যে রোহিঙ্গা বিষয়ে আপনাদের নিজেদের কি কোনো প্ল্যান আছে? আপনাদের কোন প্ল্যান এক্সিকিউট করার মতো স্পেসিফিক লজিস্টিক আপনাদের আছে? আপনাদের এই প্ল্যানকে এক্সিকিউট করার জন্য বিশ্বের কারোর সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? বিএনপির আছে? নাই। বিএনপির সম্পর্ক স্রেফ একটা রাষ্ট্রের সাথে আছে, ঠিক আওয়ামী লীগের যেমন সম্পর্ক ছিল কুত্তা ভারতের সাথে, এখন বিএনপির সাথে সেম সম্পর্ক কুত্তা ভারতের সাথে। এখন আপনাদেরকে বিএনপি বোঝাচ্ছে ও আমাদের করিডোর দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি করছে। তারেক রহমান সাহেব এবং বিএনপি আপনারা কোথায় ছিলেন যখন ভারত এসে মংলা পোর্টের দায়িত্ব নিয়েছিল? আপনারা কোথায় ছিলেন তারেক রহমান সাহেব যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে ভারত ছিল? আপনারা কোথায় ছিলেন ভারতীয় ট্রাকে করে যখন ইন্ডিয়ান আর্মির মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছিল? আপনারা কোথায় ছিলেন? আপনারা কেউ ছিলেন না, আপনারা কেউ কথা বলেন নাই। কেন কথা বলেন না জানেন? একটা কারণে, আপনাদের স্বার্থ আছে ওখানে, আপনাদের অস্তিত্ব আছে ওখানে। এই ধরনের ভণ্ডামি বদমাইশি আপনারা কতকাল করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস হি ডাজ হ্যাভ এ প্ল্যান টু রিজলভ রোহিঙ্গা ইস্যু। এর জন্য তিনি চায়নার সাথে কাজ করছে, জাতিসংঘের সাথে কাজ করছে, পশ্চিমা বিশ্বের সাথে কাজ করছে, ইন্ডিয়ার সাথেও সে কাজ করতে আগ্রহী। বাট ইন্ডিয়া বলে দিয়েছে রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশকে সাপোর্ট করবে না। তাইলে আপনারা কোন মুতা নিয়ে বসে আছেন আজকের বক্তব্য দিতেছেন যে আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলতে চান? দর্শকবৃন্দ, এই বিষয়টা নিয়ে আমি আরো কথা বলি। আমি দুইজন গেস্ট আছে যাদেরকে আমি একটু ঢুকাবো। এক ভদ্রলোক, আমার অত্যন্ত প্রিয় এক ব্যক্তিত্ব, আমি ওনাকে একটু স্ক্রিনে আনতে চাই। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং খুব ভালো কথা বলে। উনি নান আদার দেন ডক্টর নওশের আলী। আমি আজকে আপনি আমাকে সারপ্রাইজ করে দিয়েছেন যে নওশের ভাই আপনাকে আমি আজকে এখানে দর্শকদের কাতারের থেকে আমি আপনাকে দেখতে পাবো। হাওয়েভার, আজকের এই রোহিঙ্গা বিষয় এবং মায়ানমার এবং বাংলাদেশ করিডোর নিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো কথা বলছি। আমি দেখছি যে আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে এই করিডোর নিয়ে কথা বলছেন। এই করিডোরের উপরে আপনি আপনার নিজের কোন স্টাডি আছে কিনা, বা এ বিষয়ে আপনি কোনো কিছু বলতে চান কিনা? ধন্যবাদ আমাদের সাথে যুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখন চলছে। আসলে এটা সব জায়গাতেই এটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। কেউ অনেকে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করতেছে, কেউ টকশোতে কথা বলতেছে, কেউ কলাম লিখতেছে। আমি একটু পিছিয়ে যেতে চাই। আমি 2019 সালের দিকে ওইদিকে আমি গিয়েছিলাম বার্মা বর্ডারের কাছে একটা স্পটে বেড়াতে। সেটা হচ্ছে আমিয়াখুম না নাফাখুম এরকম নামে আর কি। তো ওইখানে আমি তখন দেখেছিলাম যে আরাকান আর্মির সৈনিকরা এমনি ঘুরে বেড়াচ্ছে। আমাদের গাইড বললো যে আপনি ওদিকে তাকায় না। তখন তো একটা ইলেকটেড গভর্নমেন্ট ছিল। ইলেকটেড গভর্নমেন্ট থাকাতেই দেখা যাচ্ছে দেশের সীমান্ত দিয়ে এই আর্মিগুলো এখানে ঢুকে গেছে এবং তারা সেখানে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। এবং এখনো দেখা যাচ্ছে যে এই আর্মি গুলা ওই বাংলাদেশের ভিতরে ঢুকে তারা দেখা যাচ্ছে যে মানে উৎসব করতেছে। বা এবার একটা অভিযোগও শোনা গেছে যে ওখানকার পার্বত্য অঞ্চলের একটা মেয়েকে তারা নাকি কিডন্যাপ করে নিয়ে গেছে এবং সেটারও কোনো সলিউশন আমাদের আর্মি করতে পারেনি। এই বিষয়টাই নিয়ে আমি একটু কথা বলতে চাই যে এদের সাথে যে মানে সরকার যেভাবে চুক্তি করছে বা করতেছে, কিন্তু এরা যেভাবে মানে বাংলাদেশের ভিতরে এইভাবে ঢুকে যাচ্ছে বা করতেছে, এটা তো আসলে এক ধরনের মানে দেশের সার্বভৌমত্ব নিয়ে একটা প্রশ্ন থেকে যায় যে মানে কেন অন্য দেশের আর্মি বাংলাদেশের ভিতরে এইভাবে
ঢুকে যাবে, বা এভাবে ঢুকে তারা একদম ফ্রিলি তারা ঘোরাঘুরি করতেছে বা ইয়ে করতেছে, আমাদের দেশের উপরে তারা বিভিন্ন রকম অত্যাচার করতেছে। এটা তো আসলে মানে দেশের সাধারণ নাগরিক হিসেবে তো আসলে জিনিসটা মেনে নেওয়া যায় না। বিষয়টা যেটা নসর ভাই আপনাকে এখানে একটু থামাই একটা যেমন আপনাকে আমি বলি, আপনি যাদেরকে বলছেন আমি আপনার সাথে একমত যে আমাদের বাংলাদেশের ভিতরে সশস্ত্র আরাকান আর্মির লোকজনরা কেন ঢুকবে। আপনাকে আমি একটা কথা বলি, আরাকান আর্মি কোন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে না, তারা একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে, বিচ্ছিন্নতাবাদী একটা দলকে রিপ্রেজেন্ট করে যাদের উপরে মায়ানমার সরকারের কোন নিয়ন্ত্রণ নাই। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বিএসএফ, তারা ভারতীয় সীমান্ত রক্ষী। বিএসএফ যদি বাংলাদেশের সীমান্তে আসে, বাংলাদেশ প্রতিবাদ করতে পারে, ভারতকে বলতে পারে যে বিএসএফ কেন বাংলাদেশের মধ্যে আসে, ঘুইরা পিটাইয়া বাইন্দা রাখতে পারে বা ভারতের কাছে প্রতিবাদ করতে পারে। এখন বাংলাদেশ যদি মায়ানমার গভর্নমেন্টকে বলে তোমার এই সীমান্তে কেন আরাকান আর্মি আমার এখানে আসলো, এবং আরাকান আর্মি পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে যদি প্রমাণ হাজির করে যে এদের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, হয় তোমরা তাদেরকে অ্যারেস্ট করো, নতুবা তোমরা তাদেরকে মেরে ফেলো, নতুবা তাদেরকে যে কোনো উপায়ে আবার পুশ করে আমাদের ভিতরে ঠেলে দাও। এখানে একটা ডিপ্লোমেসি থাকে। কি ডিপ্লোমেসি থাকে জানেন? অনেক সময় বিচ্ছিন্নতাবাদীদেরকে অন্য রাষ্ট্র সমস্যা সমাধানে ব্যবহার করে। আমার কথাটা একটু মাথায় ঢুকায়, একটা কথা মনে রেখেন, শত্রুর শত্রু আপনার মিত্র। এখন বাংলাদেশের আর্মির অথবা বাংলাদেশ সরকারের অথবা জাতিসংঘের কি ডিপ্লোমেসি আছে, কোন জায়গায় কি গুটিনাটি আছে, ডিপ্লোম্যাটিক পলিসি আছে, যেটা জনগণের কাছে আপনি বা আমি জানলেও এটা ডিসক্লোজ করা যাবে না। এখন আরাকান আর্মি যদি মায়ানমার সরকারের বিপক্ষে থাকে, তাহলে আরাকান আর্মি কাদের শত্রু? মায়ানমারের শত্রু। আর আমাদের শত্রু কারা? মায়ানমার। তাইলে শত্রুকে আরাকান আর্মি আমি কাজে লাগানোর জন্য ভবিষ্যতে ইউনূস সরকার যদি জাতিসংঘকে বলে আমি এখানে শান্তিরক্ষী বাহিনী চাই, এবং শান্তিরক্ষী বাহিনী যদি ওইখানে আসে, ইউনূস সরকার বলবে আমি বাংলাদেশ আর্মিকে ইনঅ্যাক্ট করাবো শান্তিরক্ষী বাহিনীতে, এবং আরাকান আর্মিকে আমরা ওইখানে এস্টাবলিশ করব শান্তিরক্ষী বাহিনীর সাথে। তাইলে কি হইলো? আমি শত্রুকে ব্যবহার করলাম আমার মিত্র হিসাবে, রেজাল্ট আমি রোহিঙ্গাদের ওইখানে দিয়ে দেব। এখন আমাদের এইখানে আপনি যেগুলো দেখছেন, আপনি সত্য দেখছেন, আপনার যে কনসার্ন এটা সত্য কনসার্ন, এটা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের জনগণের অনেকেই জানে না যে আরাকান আর্মির উপরে মায়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশ যে কমপ্লেইন করবে মায়ানমার সরকারকে যে তোমরা এদেরকে আটকাও না কেন, মায়ানমার সরকার বলছে ওই এরিয়ায় আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এখন আরেকটা কথা, এর মধ্যে কিছু সিক্রেট আছে যেটা আপনি আর আমি ডিসকাস করতে পারবো না টিভি স্ক্রিনে। ইউনূস সাহেব যখন চায়না গেছে, এই বিষয়টা ওনাদের আলোচনার সাবজেক্ট ছিল, এটা আমি আর আপনি এখন আলোচনা করব না। আর করিডোরের বিষয় গভর্নমেন্ট শুধু বলছে যে আমরা আমাদের মতামত দিলাম, এই বিষয়টা আলোচনা হতে পারে শর্ত সাপেক্ষে। করিডোর দেওয়া নিয়ে দুই পক্ষের কনসেন্টের দরকার হয়। মায়ানমারের কনসেন্টের দরকার আছে, বাংলাদেশের কনসেন্টের দরকার আছে। বাংলাদেশ সরকার বলছে ওকে, এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কন্ডিশন দেখবো আমরা, পরিস্থিতি দেখবো আমরা, তারপরে এটার উপরে আমরা সিদ্ধান্ত নেব। আমি জানি না আপনি যে কনসার্নটার কথা বলেছেন, আপনি যে মন্তব্যটা করেছেন, আমি আপনার মন্তব্যের জবাবটা ঠিক মতো দিছি কিনা এবার বলেন আপনি আর কি বলতে চান। এখন যদি মানে করিডোর দিয়ে দেয়, এখন আবার তো শোনা যাচ্ছে যে রোহিঙ্গাদেরকে ডক্টর ইউনূস সাহেব ফেরত পাঠাতে যাচ্ছে, উল্টো নাকি আরো 1.5 লক্ষ রোহিঙ্গা নাকি নেওয়ার জন্য জাতিসংঘ প্রস্তাব করেছে। অলরেডি কিন্তু আমাদের দেশে মনে হয় 10 লক্ষ আরো বেশি হয়তো রোহিঙ্গা। আপনাকে এটার জবাবও দেই। আপনার একটা জায়গার কথা বলি, আপনার যদি মনে পড়ে, আপনি কি স্রেব্রেনিৎসার কথা শুনেছেন? এটা কোথায় ছিল স্রেব্রেনিৎসা? না, এটা ছিল বলকানে, বসনিয়ায়। আচ্ছা, ওখানে একটা ক্যাম্প তৈরি করা হলো মুসলমানদেরকে, মানে একটা সিকিউর স্পেস দেওয়ার জন্য তাদেরকে দেয়া হলো। কেন দেয়া হয়েছে জানেন? বলছিল যে মুসলমানরা এখানে যেন একটা সেফ শেল্টার পায়, এবং ওখানে নেয়ার পরে সার্বিয়ান আর্মি ওইটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিছে। দেওয়ার পরে
ক্রোয়েশিয়া এবং মন্টেনেগ্রোকে জাতিসংঘ বলল যে আমরা বসনিয়ার সমস্যাটা সমাধান করব, কিন্তু বসনিয়ান মুসলমানদেরকে তোমাদের এখানে আশ্রয় দিতে হবে, কারণ আমরা ওখানে সেফ হ্যাভেন তৈরি করার জন্য আমাদের যা তৈরি করা দরকার, অর্থাৎ আমাদের যেই থাকার বাসস্থান দরকার, লজিস্টিক দরকার, এগুলো তৈরি করার জন্য আমাদের লোকজনের ওখানে সেফ এক্সিট দিয়ে ওখানে ঢুকতে হবে, আমাদেরকে এই কাজগুলো করতে হবে। জাতিসংঘ কি করছিল জানেন? তখন আমেরিকান একজন নেগোসিয়েটর ছিল, ভদ্রলোক মারা গেছে, ওনাকে পাঠাইছে, রিচার্ড হলব্রুক, তাকে পাঠাইয়া ফ্রাঙ্কো তুজম্যান ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট তাকে রাজি করাইলেন, মন্টেনেগ্রোতে পাঠাইলেন, তাকে রাজি করাইলেন। রাজি করানোর পরে ওখানে তারা বললো যে ঠিক আছে, তারা বলছে আমাদের এখানে তো অলরেডি বহু বসনিয়ান রিফিউজি আছে, বলছে তোমাদের আরো এডিশনাল রিফিউজি নাও, যতক্ষণ পর্যন্ত আমরা সেফ এনভায়রনমেন্ট বসনিয়ার মধ্যে তৈরি করতে না পারি, সেব্রেনিকসায় তৈরি করতে না পারি, ততক্ষণ পর্যন্ত দরকার হইলে তোমরা আরো রিফিউজি নাও, কিন্তু আমরা সলিউশন করতেছি। আলটিমেটলি কি হয়েছে জানেন? যখন যুদ্ধ থামছে, এখন কি ক্রোয়েশিয়ায় কোন বসনিয়ান মুসলমান আছে? নাই। মন্টিনিগ্রোতে কোন বসনিয়ান আছে? নাই। এরা কোথায়? সব বসনিয়া ব্যাক করছে। একটা কথা, আমাদেরকে পৃথিবীর বিভিন্ন এক্সাম্পল থেকে আমাদের শিখতে হবে। আপনি দেখেন, এখন আমি আর আপনি এটা নিয়ে আলোচনা করছি, আমার বা আপনার এমন কোন বুদ্ধিমত্তা বা ডিপ্লোমেসি বা প্ল্যান আছে যেটা দিয়ে আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবো? আদার দেন এই ইউনূস সাহেব কি করতেছে এইটা নিয়ে ঘুডুর করা ছাড়া বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের অন্যান্য লোকজনদের, বিএনপির, জামাতের কারো নিজেদের কোন প্ল্যান আছে যে আমরা রোহিঙ্গা সমস্যা কেমনে সমাধান করব? নাই। নওশের ভাই, কারো কোনো প্ল্যান নাই, এবং ওই প্ল্যান এক্সিকিউট করার মতো তাদের কোনো লজিস্টিক নাই, তাদের কোনো রিসোর্স নাই। কেন নাই জানেন? বিএনপির আহ্বান হয়েছে এখন ভারত, আর ভারত ওপেন বইলা দিচ্ছে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশে তারা সাপোর্ট করবে না। এটা সত্য কথা না মিথ্যা কথা? এটা সত্য কথা, এটা সবাই জানে, সবাই জানে। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা বিষয়ে একটা সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বের করছেন, যেটা ওপেনলি পাবলিকলি উনি এটা নিয়ে কথা বলে না, আর বলার কথাও না। কারণ কি? ভারতের মতো কুত্তা রাষ্ট্র যদি প্রতিবেশী রাষ্ট্র হয়, এই কুত্তা রাষ্ট্রের রাজনৈতিক দল বিএনপি যদি এখন ক্ষমতার জন্য বাকবাকুব করে, তাহলে উনি কোন কথা বাইরে বলতে পারবে? আমাকে একটু বলেন তো। যেই দলের মহাসচিব হয়েছে ভারতীয় নাগরিক, ওই মহাসচিবের বউ ভারতীয় নাগরিক, ওই মহাসচিবের শালা ভারতীয় নাগরিক, ওই মহাসচিবের মাইয়ের কামাই ভারতীয় নাগরিক, তো এই লোক আর এই দল দিয়ে রোহিঙ্গা সমস্যার আপনি সমাধান করাবেন? এই যে আপনি যে কথাগুলো বললেন লজিক্যালি, আমি কি করলাম? আপনাকে অন্য একটা তথ্য দিয়ে পৃথিবীর অন্য দেশের উদাহরণ টেনে আপনাকে আমি বললাম। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই ওনাদের আইডিয়া, ডক্টর ইউনূস অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইডিয়া থেকে আমার কাছে একটা আইডিয়া আছে, এর চাইতেও ভালো, আমি আপনার আইডিয়া শুনবো। কিন্তু আপনার কি কোনো আইডিয়া আছে? বিএনপির কোন আইডিয়া আছে? আওয়ামী লীগের কি কোনো আইডিয়া আছে? জামাতের কি কোনো আইডিয়া আছে? আপনি শুনেছেন কারো কোনো আইডিয়া আছে রোহিঙ্গা সমস্যার সমাধানে? নওশের ভাই, আপনি আমাকে বলেন, কারো কোনো আইডিয়ার কথা শুনেছেন? না, কোনো আইডিয়া শোনা যায়নি, কিন্তু তবে ডক্টর ইউনূস সাহেব চাইলে একটা করতে পারতেন যে আপনারা কোনো আইডিয়া যদি থাকে তাহলে সেটা আমাকে দেন। আমাকে ডক্টর ইউনূস সাহেব, আপনারা আমি আমার বেয়াদবি নিয়েন না, আপনারা আমি বলি, ডক্টর ইউনূস সাহেব ওনাদের কাছে আইডিয়া চাইবেন, আপনাদেরকে আমি একটা কথা বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাদেরকে ডেকে যখন বাংলাদেশকে রিফর্মের জন্য আইডিয়া চাইলেন, ওনারা সকাল 8টার সময় চা খাওয়ার সময় এক কথা বলে, সকাল 10টার সময় এসে আর এক দল আর এক কথা বলে, 12টার সময় আবার প্রথম দল আইসা বলে আগে যা বইলা গেছে এইটা আবার পরিবর্তন করতে হবে, 2টার সময় আর এক দল আইসা বলে না আমরা এর লগে একমত না, 4টার সময় আর এক দল যায় বলে আমরা এটা করতে পারবো না, 6টার সময় আর এক দল যায় কয় সকালে যা কয়ে গেছি সব ফালতু। আমাকে একটা কথা বলেন তো, তাইলে ডক্টর ইউনূসকে আপনারা যে দোষ দিবেন, আপনি কি দেখেন আমাদের দেশের রাজনৈতিক দল এবং তাদের নেতাদের স্টেবল কোনো পজিশন আছে কিনা? আপনি আমাকে ব্যক্তি হিসাবে বলেন। আপনি যেমন রাজনীতি করেন না,
আমিও তেমন রাজনীতি করি না। আপনি কি বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা নেতা কোন স্টেবল পজিশন কোন বিষয়ের উপরে আপনি কি দেখেছেন? না। তো এখন তাদের কাছ থেকে আপনি আর আমি কি আশা করব? আপনি বলবেন যে ডক্টর ইউনূস তাদেরকে ডাইকা বলবে রোহিঙ্গা বিষয়ে সমাধান দেন। আপনি কি জানেন তারা কি করবে? তারা বলবে স্যার আসতেছি, ব্যাক কইরা যাইয়া এই মাদারচোদা ভারতীয় হাই কমিশনে এর কাছে বসবে, প্রণয় ভার্মার সাথে বসে বলবে কি কমু। মির্জা ফখরুল তাই করে, গোরখোদক আব্বাস তাই করে, আব্দুল আলাল মিন্টু তাই করে, সালাউদ্দিন তাই করে, আমির খসরু মাহমুদ চৌধুরী তাই করে। ওইখান থেকে বাইরে কি করে জানেন? আমরা একটু আসি আবার আসবো না। কই যা জানেন? ভারতীয় হাই কমিশন। আপনি কি জানেন? আপনি অবাক হবেন। আচ্ছা একটা কথা, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন সচেতন মানুষ, আপনারা আমি একটা কথা জিজ্ঞাসা করি। আজকে রোহিঙ্গা সমস্যার সমাধানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সলিউশন খুঁজছে, করিডোর নিয়ে কথা বলে। আচ্ছা আপনি কি কখনো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইনক্লুডিং তারেক জিয়া, মির্জা ফখরুল, আব্দুল আলাল মিন্টু, সামাও বায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের কারো মুখ থেকে একবার শুনেছেন যে ভারতের সাথে আপনারা যে মোংলা কোর্টগুলা দিয়ে দিলেন ব্যবহারের জন্য তাদের দায়িত্বে, পুরা নেতৃত্বে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রচন্ড ভাবে ক্ষতি করে, বাংলাদেশের বাণিজ্যকে ক্ষতি করে, রপ্তানিকে ক্ষতি করে, আমদানিকে ক্ষতি করে, দেশের জনগণকে ক্ষতি করে, এদের কারোর কাছ থেকে একটা বার শুনেছেন এরা কেউ বলছে কিছু? না, ওই সময় ওনারা কোনো কিছু বলে না। তাহলে আজকে বলতেছে কেন? আজকে কেন বলতেছে? আজকে কি বাংলাদেশের স্বার্থে বলতেছে না ভারতের স্বার্থে বলতেছে? নওশাদ ভাই, তখন কেউ এসব বিষয়ে কথা বলে নাই, এখন তারা বলতেছে সেটা কি বাংলাদেশের স্বার্থে না ভারতের স্বার্থে? ভারতের স্বার্থ হচ্ছে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে জিয়াইয়া রাখতে হবে, টিকায় রাখতে হবে ডক্টর ইউনূসকে ম্যানিপুলেট করার জন্য। তাহলে তারা বাংলাদেশের স্বার্থে তারা এই কথা বলতেছে না ভারতের স্বার্থে বলতেছে? কোনটা তাদের লক্ষ্য? না না নওশাদ ভাই আমাকে বলেন, তাদের লক্ষ্য যদি বাংলাদেশের সার্বভৌমত্ব হয় তাইলে এর চেয়ে তো সিরিয়াস ইস্যু যে বাংলাদেশের নৌবন্দর, বিমানবন্দর তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া, ওই ক্ষেত্রে তাদের কারো কোনো কথা নাই। করিডোর নিয়ে মাত্র আলাপ আলোচনাটা শুরু হয়েছে, এইটা নিয়ে যদি তারা কথা বলে যেখানে ভারত বইলা দিছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ভারত সমর্থন করবে না। এখন বিএনপি, তারেক রহমান, মির্জা ফখরুল আর গোরখোদক আব্বাস এরা যদি কথা কয় এর অর্থ কি? বাংলাদেশের সংবিধানকে রক্ষা করা, বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষা করা, নাকি ভারতের পজিশনকে সাপোর্ট করা? কোনটা? বলতে পারবো না ভাই। ভাই ভাই আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন ডাক্তার, আপনারা একটা সিমটমের উপরে রোগ নির্ধারণ করেন। তারা বাংলাদেশের জমির উপর দিয়া, সড়কের উপর দিয়া তাকে মেশিন গান লইয়া যায়, তারা কোনো কথা কয় না। আর করিডোরের ইস্যুতে মাত্র আলাপ আলোচনা শুরু হয়েছে, তারা আলাপ দিয়ে উঠছে। এটা কাদের সাথে কথা কইতেছে? এইটা ডায়াগনোসিস করার মতো মানসিকতা, বুদ্ধি আপনার আছে রে ভাই? এই কথাটা আপনি বলবেন না কেন? আপনার কি মনে হয় তারা কি বাংলাদেশের সার্বভৌমত্ব বা বাংলাদেশের অবস্থানকে প্রোটেক্ট করার জন্য এই কথা বলছে, নাকি ভারতের স্বার্থে? ভারত বলে দিছে যে তোমাদের আমরা ক্ষমতায় বসাবো, এই রোহিঙ্গা ইস্যুতে কিছু করা যাবে না, ইউনূসকে থামাতে হবে। উদ্দেশ্য কি এইটা, নাকি বাংলাদেশের স্বার্থ? সেটাই মানে সিম্পটমটা আসলে সেটাই মনে হচ্ছে। ওকে ভাই, আপনি আমার কথার উত্তর দিছেন। সিম্পটমে তাই মনে হইতেছে, সিম্পটমে মনে হইতেছে যে তারা ভারতের স্বার্থ রক্ষার্থে এখন এই করিডোর ইস্যুটাকে একটা ইস্যু বানাইতে চাইতেছে। কারণ আপনাকে আমি বলি, আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ 2017 সালের 8ই এপ্রিলে যে সামরিক চুক্তি করা হয়েছে, এমওইউ সাইন করা হয়েছে, এটা নিয়ে কোনো কথা বলে নাই। এটা শুধু আমি দেখেন যে আপনি শুধু কথা বলতেছেন, আর কেউ কোনো বুদ্ধিজীবী কেউ কিছু বলতেছে না এটা নিয়ে। একটা কারণে বলে না রে ভাই, এক, লেখাপড়া নাই, দুই, বসুন্ধরার পয়সা খাইছে, বাংলাদেশের লোকজনের পয়সা খাইছে, এইটা বোঝার মতো ওইটা একটা কুলু পাটকায় দিছে, ওইটা নিয়ে কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না।
2017 সালের 8 এপ্রিলে যে MOU স্বাক্ষর হয়েছে, এটা নিয়ে কেউ কথা বলবে না, আমি ছাড়া কেউ কথা বলবে না। এরা হয় ইন্ডিয়ার কাছ থেকে পয়সা খাইছে, নতুবা ইন্ডিয়ার চাকর বাকরদের কাছে পয়সা খাইছে, নতুবা সালমান রহমানের কাছ থেকে পয়সা খাইছে, নতুবা বাংলাদেশের প্রথম বেশ্যা শাহ আলম পিম্প তার কাছ থেকে পয়সা খাইছে। তো তারা এগুলো নিয়ে কথা বলবে না। বিএনপি তাদেরকে নিয়ে কথা বলবে না। বিএনপি 2017 সালের 8 এপ্রিল নিয়ে মুখই খুলবে না। বাংলাদেশের পোর্টের মালিকানা, চালনা, সব নেতৃত্ব তাদেরকে দিয়ে দিছে, এটা নিয়েও কথা বলবে না। ঠিক আছে, কথা বলবে না। এখন এক ভাই বলছে একটা কথা, মিল্টন ভাই আপনি কি মনে করেন করিডোর দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা? একটা রাষ্ট্রের নরমাল যখন থাকে, একটা রাষ্ট্র যখন স্বয়ংসম্পূর্ণ থাকে, তখন তো অন্তর্বর্তীকালীন সরকারই আসে না। বাবুল ভাই আমার কথাটা আপনি আমার সাথে স্ক্রিনে এসেও এই কথাটা বলতে পারতেন, আপনাকে আমি বলি। একটা রাষ্ট্র যখন স্টেবল থাকে, একটা রাষ্ট্র যখন স্বয়ংসম্পূর্ণ থাকে, একটা রাষ্ট্র যদি যোগ্য রাষ্ট্রপ্রধানের দ্বারা চালিত হয়, সেখানে তো অন্তর্বর্তীকালীন সরকারের দরকার হয় না। বাংলাদেশে বিপ্লবটা কেন হয়েছিল? বাংলাদেশের সরকার বলতে কোনো কিছু ছিল না, যা ছিল ভারতের ইনস্টল একটা গভর্নমেন্ট ছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকার কেন এসেছে জানেন? দেশের বিশেষ একটা অবস্থায় দেশটাকে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় আনার জন্য। বাবুল আহমেদ সাহেব, আপনাকে আরো একটা কথা বলি, আপনি একা একা চিন্তা করে দেখেন তো, আজকের নির্বাচিত সরকার বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত ক্ষমতায় আছে, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, এই বিএনপি বা জামাত বা আওয়ামী লীগের কারো কোনো ক্ষমতা বা পরিকল্পনা আছে যে রোহিঙ্গা সমস্যাটা তারা সমাধান করতে পারে? কই? আওয়ামী লীগ তো ইন্ডিয়া পুরা সাপোর্ট নিয়ে 17 বছর ক্ষমতায় ছিল, রোহিঙ্গাদেরকে ঢুকাইছে, বের করার কোনো পরিকল্পনা তাদের ছিল না। কেন ছিল না জানেন? তারা বের করার কোনো রাস্তা বের করতে পারে নাই, কারণ তারা চারিদিকে আটকায় গেছে তাদের দুর্নীতির জন্য, জনসমর্থন না থাকায় কোন জায়গায় কারো কাছ থেকে কোনো সাহায্য তারা পায় নাই, এবং যোগ্যতা ভিত্তিক বিচারেও তারা কোনো কিছু করতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করতে চাচ্ছে আপনাকে বলি বাবুল আহমেদ সাহেব, উনি বাংলাদেশের একপাক্ষিক, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সমস্যাগুলোকে উনি চাচ্ছে নেক্সট 3, 4, 5 বছরের ভিতরে ওনার যোগ্যতা দিয়া, ওনার দূরদৃষ্টি দিয়ে, ওনার ম্যানেজারিয়াল স্কিল দিয়ে, ওনার কর্পোরেট যোগ্যতা দিয়ে, ওনার আইডিয়া দিয়ে উনি সমাধান করে যাবেন। কার জন্য যাবেন জানেন? পুরা বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য। পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, জামাত যদি ক্ষমতায় আসে, তাদেরকে জন্য এই বিষয়গুলো নিয়ে হযবরল হতে না হয়, এই বিষয়গুলোর উপরে তারা যেন ইনঅ্যাক্টিভ না থাকে, এই বিষয়গুলোর উপরে তারা যেন ইনঅ্যাক্টিভ না থাকে এবং ব্যর্থতা না দেখায়। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করেছেন এই বিষয়গুলোর সমাধান উনি করে যাবেন। ওনার এই যোগ্যতা আছে, বিএনপির কোন লিডারের এই যোগ্যতা নাই, আওয়ামী লীগের কোন লিডারের এই যোগ্যতা নাই, জামাত ইসলামের কোন লিডারের এই যোগ্যতা, লজিস্টিক গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী তাদের কারো নাই। আপনার প্রশ্নের জবাব, একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনি বলেন, এই কথাটা আমি আপনাকে বলি, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনি মনে করেন একটা গার্ডিয়ানশিপ অফ এ স্টেট, আপনি যদি মনে করেন একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, দেন ইয়েস দে ক্যান। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু প্র্যাগম্যাটিক, উনি যেহেতু যোগ্য, উনি যেহেতু দূরদৃষ্টি সম্পন্ন, ওনার যেহেতু দেশপ্রেম আছে, ওনার জন্য দেশের প্রতি আন্তরিকতা আছে, অফকোর্স হি ডাজ হ্যাভ অ্যাবিলিটি to give the corridor in favor of resolving Rohingya issues. বাবুল আহমেদ সাহেব, হোপফুলি আমি আপনার উত্তর দিয়েছি। নসের ভাই, এই বিষয়গুলো নিয়ে আমি যে কথাগুলো বলছি, এগুলো নিয়ে হয়তো আমি আবার আগামী কালকের পরশুদিন আমি আবার এগুলো নিয়ে কথা বলবো। আজকে আমি কয়েকটা বিষয়, আপনি যেহেতু আছেন, আপনাকে সামনে রেখে আমি একটা কথা বলতে চাই। এই কথাটা একটু বলি। ভারতের ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে নিয়তি সন্তান নামে প্রচ্ছদ করছে, এবং বিএনপির লোকজনরা এইটাকে হিউজ মার্কেটিং করছে যে ভারতে তারেক রহমানকে নিয়তি সন্তান আখ্যা দিয়া একটা প্রচ্ছদ করছে। নসর ভাই,
ভারতের আনন্দবাজার থেকে আনন্দবাজার, কুত্তা বাজার, গু বাজার, হারামজাদা বাজার, বেশ্যা বাজার, বিভিন্ন বাজারে হাসিনারে দেশরত্ন বানাইছে, মুজিবরে বিশ্বের মহামানব বানাইছে। কেন বানাইছে জানেন? ওদেরকে চাইপার জন্য বাংলাদেশের 17 কোটি মানুষকে নিষ্পেষিত করা যায়। তো আপনার কি মনে হয় না এই নিয়তি সন্তান বানাইয়া বিএনপির ঠিক সেম গু খাওয়ানো ভারত শুরু করছে? আপনার এটা মনে হয় না? এর বাইরে কি আর কিছু আছে? না না। ওকে, আমি আমাদের এক ভাই অনেকক্ষণ ধরে লাইনে আছে, তাকে আমি আনি। আপনার মাথাটা একটু উপরে নেন। উনি আবার চলে গেছে। আচ্ছা, তো আপনি এই যে নিয়তির সন্তান লিখছে, আপনার কাছে কি এটা জাস্ট ভারতের ওই সেম ট্যাকটিক্স আপনার মনে হইতেছে? আপনি আমার সাথে একমত তাইলে? মানে আপনার দ্বিমত নাই? না, এটা তো কোনো দ্বিমত নাই। আপনার কাছে কি এটা নির্লজ্জ মনে হয় না তারা বিএনপি লোকজনরা এটা মার্কেটিং করতেছে? আসলে মানে আমাদের মনে মানসিকতার মধ্যে কিছু একটা জিনিস আছে যে ইন্ডিয়া থেকে কিছু একটা যদি কেউ কোনো কিছু পাওয়া যায়, মানুষ এটা খুব মনে করে আর কি। মানে ইন্ডিয়ার কোনো অ্যাওয়ার্ড বা কোনো একটা পত্রিকায় যদি তাদেরকে হাইলাইট করে বা কোনো প্রশংসা করে বা হ্যান করে, এইটা একটা বড় কিছু অ্যাচিভমেন্ট এটা মনে করে আর কি। আমাদের আসলে কি ইন্ডিয়া থেকে কোনো কিছু পাওয়া অ্যাচিভমেন্ট না লায়াবিলিটি? এটা আসলে কোনো কিছুই না, এটা বিগ জিরো আমার কাছে মনে হয়। কারণ ইন্ডিয়া যদি এখন তারেক রহমানরে বলে তোমারে আমরা নিয়তি সন্তান আখ্যা দিয়ে প্রচ্ছদ করছি, এবার আমাদের জন্য কিছু করো, তাইলে নিয়তি সন্তান কি লায়াবিলিটি হইলো না? এখন নিয়তি সন্তানের তো এটা বুঝতে হবে জিনিসটা। আমি যদি এটা না বুঝে তাহলে তো এটা আপনি আমি এখানে বকবক করে তো কোনো লাভ নেই। রাজনৈতিক দল রান করবেন, নিজের শহীদ ছেলে বলবেন, বুঝবেন না কেন? ওকে, এবার আসি আরো একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব। মির্জা ফখরুল বলছে ঠাকুরগাঁয়ে আমি আলমগীর হিসাবে আপনাদের কাছে নতুন লোক না, পুরাতন লোক। তখন যুবক ছিলাম, রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলাম। আমার বোধহয় সম্ভবত এটাই শেষ নির্বাচন, আর নির্বাচন করার মতো শরীরের অবস্থা ভালো নেই, নির্বাচন করতে পারবো না। তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন, এই শেষ নির্বাচনে আপনারা আমাকে একবার সুযোগ দেওয়ার জন্য, আপনাদের এলাকায় কাজ করার জন্য। ঠাকুরগাঁয়ে আমি আলমগীর হিসাবে, আচ্ছা নওশের ভাই, আমার কাছে তার পাসপোর্টের কপি নাই, সে যে দ্বৈত নাগরিক ভারত এবং বাংলাদেশের, এটার কপি নাই, কিন্তু ওনারা সব বিহারের লোক। লাল্লু প্রসাদ ইয়াদবের চাচতো ভাই বা খালাতো ভাই হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওকে, সারা জীবন ভারতের দালালি করছে, এই কথাটা বলে নাই ঠাকুরগাঁর লোকজনদেরকে, উনি রাজনীতি করতে করতে, কিন্তু এইটা বলে নাই যে ভারতের দালালি করতে করতে মুখের দাঁত হারাইয়া ফেলাইছি, বুড়ো হইয়া গেছি, আমি চল্লা গেলে আমার ভাই ফয়সাল আমিনরে দিয়া আমরা ভাই চান্দাবাজি করামো, টেন্ডারবাজি করামো, আওয়ামী লীগের সেবা করব, ভারতের সেবা করব, এইটা না বললা বলছে ওনার একটা শেষ সুযোগ দিতে। এর চেয়ে এই সাবজেক্টটাকে আপনি কি পজিটিভলি নেন নাকি সুপার উত্তম হিসাবে নেগেটিভলি নেন? আপনার কি মনে হয়? আপনি কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জন্য এবং বিএনপির জন্য অ্যাসেট, নাকি বিএনপি বা দেশের জন্য উনি বার্ডেন? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এটা আসলে বিএনপির লোকেরা ভালো বলতে পারবে। এখন আমার কাছে যেটা মনে হয়, ওনার কি বয়স হয়ে গেছে, সবকিছু একটা এক্সপায়ারি থাকে। একটা চাকরির যদি একটা এক্সপায়ারি ডেট থাকে বা একটা যে কোনো একটা কিছু যদি এক্সপায়ারি ডেট থাকে, তো রাজনীতিরও একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত। এখন এই বয়সের একটা মানুষ আসলে এখন নির্বাচিত হয়ে বা হয়ে শেষ সুযোগ হিসেবে উনি চাচ্ছেন। কেন চাচ্ছেন? কেন ক্ষমতার প্রতি এত লোক? এমনি আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, আপনি এমনি কাজ করতে পারেন। আপনাকে কেন মানে নির্বাচিত হইতে হবে, ইলেকশন করতে হবে, ইলেকশন করে আপনাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে? তার মানে কি? তার মানে আপনার ক্ষমতার লোভ আছে। ক্ষমতার লোভ আছে বলে আপনি এরকম ভোট চাচ্ছেন। আর বই যেখানে বলা হচ্ছে 5 বছর রাখার জন্য, সেখানে উনি ভোট চাচ্ছেন ওনার জনগণের কাছে এখনই, যেতে ওনাকে যেন ভোট দেওয়া হয়। এখন এটা ক্ষমতার লোভ, ক্ষমতার প্রতি ওনার একটা আকাঙ্ক্ষা, এটাই তো আমি মনে করি। এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না যে উনি রয়ের কাছে ওত নিয়েছে যে জলে স্থলে অন্তরিক্ষে মৃত্যুর আগে এবং পরে ভারতের সেবা দাস হয়ে থাকবো, রয়ের ওত এইটা। এখন
উনি মারা যাবে, ওনার দুইটা মাইয়া আছে, যে মাইয়া দুইটা ইদানিং ইউটিউবে কথা বলায় তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য। তার একটা আবার মাইয়ার জামাইও আছে, হেরেও আবার ইউটিউবার বানাইছে কথা বলার জন্য। ভারতের খেদমত করতে হবে না, ভারতের খেদমতের জন্য তৈরি করে যাইতেছে। অন্যদিকে ঠাকুরগাঁয় তার আপন ভাই ফয়সাল আমিনরে দিয়া চান্দাবাজি করায়, টেন্ডারবাজি করায়, ডিসি রে পোস্টিং করায়, এসপি রে পোস্টিং করায়, থানার ওসি রে মারে, এলাকার লোকজন রে মারে। এরপরে কয় আমি আলমগীর। ওর নাম তো আলমগীর না, ওর নাম হয়েছে আলমগীর চন্দ্রশীল অথবা আলমগীর সাহা অথবা লাল্লু প্রসাদ ইয়াদবের আপন ভাই বা খালা। সে এখন বলে বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ভারতের কল্যাণ করার জন্য এখন আমারে দিয়ে হইব না, ফয়সাল আমিন আনো, আমারে শেষবারের মতো ভোট দাও। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, যেই লোক জিয়া সম্পর্কে এই কথা বলে সেই লোকের বিএনপির রাজনীতি করার যোগ্যতা আছে কিনা একটু শুনেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আপনি কি এই লোককে আওয়ামী লীগের বিএনপির মহাসচিব মনে হয় নাকি রয় দালাল মনে হয়? আমার একটু বলেন তো, এই মন্তব্যটা দিয়ে তাকে আপনার কি মনে হয়? এ কি আসলে বিএনপি করে নাকি ওই যে ফজা আছে কিশোরগঞ্জের ফজলুর রহমান, দ্বিতীয় ফজা? আপনার কি মনে হয় এই মন্তব্যের পরে এই লোকটা দলের মহাসচিব হিসেবে আছে? আপনার কাছে মনে হয় এটা তারেক রহমান অথবা বেগম জিয়ার দূরদর্শিতা, নাকি মনে হয় তাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে ওনাকে মানে এরকম মন্তব্যের পরেও দেখা যাচ্ছে ওনাকে বহাল তবিয়তে ওনাকে রাখা হয়েছে ওই পদে। কিন্তু এটা তাদের দলের ভিতর থেকে কেন প্রতিবাদ আসে না? দলের ভিতরে যে কর্মীরা আছে তারা কেন এটা প্রতিবাদ করে না? আমি তো এটাই অবাক হয়ে যাই যে তারা কেন মানে এটা কোনো ইয়ে করতেছে। সাধারণ কর্মী যারা আছে বা এমনি ইয়ার লেভেলের নেতা যারা আছে তারা কেন এটা প্রতিবাদ করে না? এটা করে না একটা কারণে, ভাইয়া ভার্চুয়াল মিটিং এ এসে কইব তোমাদেরকে বহিষ্কার করে দেব, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমির খসরু মাহমুদ এসে বলবে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, বেগম জিয়ারে হাজতে নিয়ে মারলেও আমরা কোনো প্রতিবাদ করব না, হরতাল দেব না, তারেক রহমানের কোমর ভাঙ্গা দিলেও আমরা কোনো কথা বলবো না। আপনি আরেকটা কথা একটা শুনলে হাসি লাগে, এখন তাদের নির্বাচন, একটা কথা আছে কয় যে ভাই দেশের গুলিস্তানের মোড়ে একটা কুত্তা মরছে, কারণ এই কুত্তাটা দেখতে গেছে বিএনপির মোহাম্মদ সালাম। ওই কুত্তা দেখতে কয় কি এই কুত্তাটার জীবন রক্ষা করতে পারে না, তাড়াতাড়ি নির্বাচন দেন। কারণ সালাম এই কথা কইছে দেখা গোরখদক আব্বাস গেছে যাইয়া কয় হ্যাঁ এই কুত্তাটা সৎকার করে নাই, তাড়াতাড়ি নির্বাচন দেন। এই কথাটা কেন কইছি জানেন? 2 দিন আগে বিএনপির এক নেতা মোহাম্মদ সালাম তার একটা মন্তব্য দেখেন, সে কি কইছে, ধর্ষণ ঠেকাতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব দেন। একজন ধর্ষক ধর্ষণ করছে, সে বলতে পারে এই ধর্ষককে তাড়াতাড়ি গ্রেফতার করো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে স্লোগান দাও যে ধর্ষকদের অনতিবিলম্বে ধরে তাদেরকে শাস্তি দাও। তারা কি কইতেছে জানেন? নির্বাচন দাও, যাতে ধর্ষণে তারা হ্যাট্রিক করতে পারে। বিএনপির নেতা কর্মী এমন কোন দিন নাই যে ধর্ষণ কইরা গ্রেফতার হয় না। বিএনপির নেতা কর্মীরা 64টা জেলায় 464টা উপজেলায় তারা টেন্ডারবাজি কইরা, চান্দাবাজি কইরা, ধর্ষণ কইরা, ইপটিজিং কইরা গ্রেফতার হয়। সালাম এইটা নিয়ে কথা কয় না, সালাম কয় দর্শন করছে নির্বাচন দেন। অর্থাৎ নির্বাচন চাওয়ার বুদ্ধি কি জানেন? আরে এই মরা কুত্তার জানাজা পড়ায় নাই, আমি গোরখদক আব্বাস শাহজাহানপুরের মালিক, তাড়াতাড়ি নির্বাচন দেন। মানে ওরা যে এইসব কথাবার্তা বলে আপনার কাছে কি এদেরকে নরমাল মনে হয়? না, সবাই ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর কি, মানে এটাই মনে হচ্ছে। মানে যেমন করে ইলেকশন তারপর আমরা ক্ষমতায় যাই, ইচ্ছা মতো লুটপাট করবো, এই আর কি। আমাদের এক ভাই রিপন হোসেন, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি ওনাকে স্ক্রিনে আনি। রিপন ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
আমি আপনার সবগুলা বক্তব্য শুনি, আর আপনার যে কথাগুলা এগুলা দেশ গ্রামের মানুষ, আমি একজন গ্রামেরই লোক, যশোর জেলায় বাড়ি। গ্রামগঞ্জের সাধারণ লোক যেগুলা আওয়ামী লীগ মানে বিএনপি করে না, সাধারণ জনগণ ভোটার, একবারে এদের মনের কথাগুলা আপনি বলেন। আমি কিন্তু একজন ভোটার, ঠিক আছে, অথচ আপনার ভাষাগুলা একটু সমস্যা আছে, এটা আমি যেটা বলি, কিন্তু একবারে মনের কথাগুলো আপনি বলেন, এই জন্য আপনার কথাগুলো শুনি। আর এই যে নির্বাচনের কথা বলতেছেন না, গ্রামগঞ্জে চায়ের দোকানে বসে এই বিএনপির কারণে, এই বিএনপির নির্বাচনের তসবিহ গুনার কারণে এই আওয়ামী লীগের লোক নিজেরাই বলে তারা আতঙ্কে আছে যে এরা এত তাড়াতাড়ি নির্বাচন চায়, এই আওয়ামী লীগকেই একসময় মানে ধরবে, এরা ভয়ে আছে, ঠিক আছে। এটা মনের কথাটা বলে দিলাম, সাধারণ জনগণে এগুলাই ধারণা করে, কিন্তু বিএনপির লোক যারা আছে এটা এরা কেয়ার করতেছে না। যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন আওয়ামী লীগও নিরাপদে আছে এবং ওদের ছাত্র ছায়ায় চলতেছে। আমি আপনার সাথে পুরোপুরি একমত রিপন ভাই। নসের ভাই, আপনি এই রিপন হোসেনের কথাটার আমি বলতে চাই না যে আমি জনগণের মনের কথা বলি, আমি এটা রিপন ভাইয়ের কথা, এই সাবজেক্টটাকে আপনি কোনোভাবে ইন্টারপ্রেট করবেন কিনা? উনি যেটা বলছে সেটা তো ওপেন সিক্রেট, সবাই জানে যে আওয়ামী লীগের যে নেতারা বিএনপির নেতাদের শেল্টারেই মোটামুটি তারা এখনো আছে, অনেকে ইন্ডিয়া পলায় গেছে বা অন্য দেশে পলায় গেছে, অথবা অনেকে এদের ব্যবসা বাণিজ্য বা ইয়েগুলো দেখা যাচ্ছে যে ওই এদের মাধ্যমে তারা চালায় নিচ্ছে আর কি, এটা তো ওপেন সিক্রেট। এবং কিছু কিছু আওয়ামী লীগের যারা এলাকায় ভালো মানে সুপরিচিত, মানে এলাকা ভিত্তিক আছে না, সমাজে বাস করে কিন্তু নাম করা আওয়ামী লীগ, যারা সমাজে বাস করে তারাও এখন ওই বিএনপির বিভিন্ন ইয়া থেকে আর কি সাপোর্ট নিয়ে এখনো চলতেছে। অথচ আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে যেগুলো আমরা দেখতেছি, ফখরুল সাহেবের মতো লোক, এবং কিছুদিন আগে দেখলাম আমাদের এই যে টক শোতে এসে বললো যে আমাদের কোনো আওয়ামী লীগের কোন লোক আমাদের ইয়াতে থাকবে না, বহিষ্কার করা হবে, শাস্তি দেওয়া হবে, এগুলো সব মিছা কথা। আমাদের গ্রামগঞ্জের লোক এগুলা শুনে হাসে, টক শোতে এগুলা দেখে হাসে, অথচ আমাদের গ্রামের লোক, আওয়ামী লীগের লোক সব মানে বিএনপি যারা ধান খেতে ঘুমাইছে সাধারণ বিএনপির সাপোর্টার ভোটার, তারাও ধান খেতে ঘুমাইছে, তারাই এইগুলা দেখে দুঃখ প্রকাশ করে। আর এদের কথা মিলায় যখন টক শোতে দেখে, আর আমাদের গ্রামের আওয়ামী লীগদের চরিত্র বিএনপির সাথে লেজর ভিত্তিক ভাবে চলতেছে, এটা দেখে এই টক শো দেখে হাসে। রিপন ভাই, আপনার সাথে কথা বলে আমার অত্যন্ত ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো, আপনি দেখেন, আপনি একজন বলছেন আপনি গ্রামের মানুষ, কিন্তু মানুষ হিসাবে আপনি একজন সচেতন মানুষ। আর ভাই, আপনার দাড়ির প্রশংসা করি, আপনার দাড়িতে আপনার বেশ মানাইছে, ইউ লুক গুড, এবং আপনি এভাবেই সচেতন থাকবেন। আমরা ভবিষ্যতে, আমি যদি আপনাকে আবার স্ক্রিনে দেখি, আপনাকে এনে আমি আবার কথা বলাবো। আমার জন্য দোয়া করবেন ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নসের ভাই, আসলে গ্রামে গঞ্জে আমি একটু অবাক হই, আমার টক শো লোকজন গ্রামে গঞ্জের থেকে দেখে আমি অবাক হয়ে যাই, আমি জাস্ট অবাক হই। কারণ হচ্ছে যে আপনি যেভাবে কথাগুলো বলেন আর তো কেউ ওইভাবে বলতে পারে না, একমাত্র ওই যে পিনাকি ভট্টাচার্য কিছুটা বলেন, ওনার ইয়েটা একটা পপুলারিটি আছে, কিন্তু ওনার ইয়ে মানে কিছু কিছু জিনিস আবার একটু কন্ট্রোভার্সিয়াল তৈরি করে দিয়েছে, এই কারণে দেখা যায় আপনার ইয়েটাও মানুষ শুনতে চায় আর কি। দুইজনের কথা যদি এক হয়, মানুষ মনে করে যে না, এটা ঠিক আছে। ওকে, তো আজকের আমরা কয়েকটা সাবজেক্টে আমি টাচ করেছি, আরো একটা কথা বলতে চাই। গোরখোদক আব্বাসের একটা কাজিন আছে, বিএনপির কাছ থেকে সর্বোচ্চ ফায়দা নিয়েছে এই কুত্তার বাচ্চা। এর নাম হচ্ছে মোসাদ্দেক হোসেন ফালু। বিএনপির আমলে সবচেয়ে বেনিফিট, ফাইন্যান্সিয়াল বেনিফিট, চান্দাবাজি, টেন্ডার, তদবির, এর চেয়ে বেশি আর কেউ নেয় নাই। এর মতো বেঈমানেরা বিএনপি যখন আন্দোলনে কোনো কিছুই করতে পারে না, সে পালাইয়া দুবাই গেছে, বিএনপির রাজনীতিতে উনি নাই, এই ব্যাপারে উনি কিছু করবে না, এই ব্যাপারে তার কিছু করার নাই, এই শুয়ারের বাচ্চা তখন এই কাজ করছে। এখন একটা কাজ করছে, তখন দলের সর্বোচ্চ পর্যায়ে তার ভালো সম্পর্ক, সর্বোচ্চ পর্যায়ে তার আনাগোনা কি করেছে জানেন? এখন সে আর তার আপন ভাই নুরু গোরখোদক আব্বাসের পাশে বসা বিএনপি কে থ্রেট করে যে আমাদেরকে বিএনপি থেকে বের করে দেওয়ার ক্ষমতা তাদের নাই।
তো এরা যদি হয় বিএনপি নীতি নির্ধারকদের খুব ক্লোজ মানুষ, তাইলে বিএনপি রাজনৈতিক দল হিসাবে কতটা এফেক্টিভ গভর্নমেন্ট বাংলাদেশে পরিচালনা করবে আপনার কি মনে হয়? এসব লোক দিয়ে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করাবে? এসব লোক দিয়ে 20 কোটি মানুষের ভবিষ্যৎ তারা প্রোটেক্ট করবে? আপনার এটা মনে হয়? না, সাধারণ নাগরিক হিসেবে বা ভোটার হিসেবে আমার কাছে জিনিসটা মনে হয় না। ওকে, আরেকটা ছবি দেখাবো। খালেদা জিয়ার বোনের ছেলে, দেখেন এই লোক সাইড কোনা মাথার এই বাদুর, এই হারামজাদা ঘুঘু নিউ ইয়র্কের রাস্তাঘাটে চলতো। তারা বিএনপির এই কিছু লোকজনরা তার কাছে গেছে, আওয়ামী লীগের তখন পুরা রমরম অবস্থা, গিয়ে বলছে ডন ভাই আমাদেরকে সাহায্য করেন, আইডিয়া দেন, ম্যাডামের কাছে অথবা তারেক রহমানের কাছে এই আইডিয়া দেন। এই খুবড়ি কি বলছে জানেন? আমি কোন রাজনীতির ভিতরে থাকতে চাই না, আমরা এর ভিতরে জড়িত না, আমরা ওইটা না। কিন্তু যে খালেদা জিয়া লন্ডনে গেছে, মাদার সানে হারামজাদা শুয়োর 2 টাকার হুবড়ি লন্ডনে গিয়ে তাড়াতাড়ি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিছে। আপনি দেখবেন এই কুত্তার বাচ্চারাই, এই হারামজাদা বিশ্বাস সওয়াল, দেখবেন বিএনপি যদি ক্ষমতায় নির্বাচনের জন্য যায়, এই হারামখোর দেখবেন বিএনপি নমিনেশন নিয়ে দাঁড়ায় গেছে। এই কুত্তার বাচ্চা আন্দোলনের কোন জায়গায় যায় নাই। এই কুত্তার বাচ্চা বিএনপির শাসনামলে চুরি করা পয়সায় নিউ ইয়র্কে বৈশা ব্যবসা করছে। ওই পয়সায়, হারামের পয়সায় কুত্তার বাচ্চারা লালন পালন করছে। আর আন্দোলন যখন বিএনপির নেতা কর্মীরা যখন ধান খেতে, পাট খেতে ঘুমায়, রাত্রি যাপন করে, এই শুয়ারের বাচ্চারা বলছে আমরা রাজনীতির মধ্যে নাই। অথচ এই হনুমানের বাচ্চা, এই হারামজাদা দেখবেন বিএনপি নির্বাচন করতে গেলে নমিনেশন নিয়ে কবি আমি চকলেট আপার পোলা, আমি পিজা আপার পোলা, আমি গোলালুর আপা, যে তার সন্তান পেয়ে দাঁড়াই যাবে। তো এদের উপরে জনগণ কি করে আস্থা রাখবে রে ভাই? আমার ধারণা নাই। আমরা সবাই বলে যে মিল্টন গালি দেয়, আরে ভাই গালি দেয়, কিন্তু এই বাস্তবতাটাকে অ্যাভয়েড করার মতো কোনো কথা বিএনপির তরফ থেকে আছে কিনা আমি তো দেখি না, আমি জাস্ট দেখি না। আরো একটা ছবি আপনার সামনে আমি দেখাইতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় বেশ্যা, এই যে মধ্যে আমার মাউসে দেখেন, এইটা হইছে বাংলাদেশের এরশাদ আমলের বড় বেশ্যা শাহ আলম, বসুন্ধরার মালিক। এই শাহ আলমের ডান পাশে হইছে তার বড় ছেলে, আর বা পাশে হইছে ছোট ছেলে। এই 2 কুত্তার বাচ্চারে নিয়ে দেখা করতে গেছে হর্ষবর্ধন শ্রীংলা, ভারতীয় অ্যাম্বাসেডর, তার লগে দেখা করতে গেছে ফুলের তোড়া লইয়া। কেন গেছে জানেন? হাসিনারে খেদমত করতেছিল। তার এই ছেলে বিএনপির শাসন আমলে একটা ইঞ্জিনিয়ারকে মাইরা ফেলাইলো। এই খুন মামলায় তারেক রহমানের বিএনপি রে মিলিয়ন ডলার দিয়ে তার ছেলেরে বাঁচায় নিছে। এরপরে আবার এই আনভির কি করলো? তারা এক মেয়েরে ধর্ষণ করলো প্রেমের ফাঁদে ফালাইয়া, তারে মাইরা ঝুলাইয়া, তার এখান থেকে বাঁচার জন্য হাসিনারে 4000 কোটি টাকা না 5000 কোটি টাকা দিচ্ছে। এই শুয়ারের বাচ্চায়, এই শাহ আলম বাংলাদেশের বড় ব্যবসা, নিজের কয় ব্যবসায়ী কিন্তু শালা হচ্ছে একটা ব্যবসা। এখন পর্যন্ত অ্যারেস্ট হয় না, তার ছেলেরাও অ্যারেস্ট হয় না। বাংলাদেশে গর্বের সাথে ওঠা চলা করে মির্জাফর ওয়াকারুজ্জামানের সহায়তায়, মির্জাফর ওয়াকারুজ্জামানের সহায়তায়, বিএনপির সহায়তায়, জামাতের সহায়তায়, অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট আছে, যারা বলে 6 লাখ 8 লাখ তাদের সাবস্ক্রাইবার আছে, তাদের সহায়তায় এই কুত্তা বাচ্চা এখনো টিকে আছে। তাহলে বাংলাদেশের রিফর্ম কেমনে হবে রে ভাই? রিফর্ম হওয়ার কোন সম্ভাবনা আছে এই কুত্তার বাচ্চাদের মতো কাউকে যদি গ্রেফতার করানো না যায়? আমি বলি ইউটিউবারদের ভিতরে 2-1 জন আছে, তাদের হানি ট্র্যাপ এই শাহ আলমের কাছে আছে। এখন এই ইউটিউবাররা তাদের নিয়ে ভিডিও বানাইতে পারে না। এই হানি ট্র্যাপের জায়গায় মুশফিক ফজল আনসারী নামের এক কামলা আছে, এখন মেক্সিকোতে বাংলাদেশের অ্যাম্বাসেডর। এই কামলা এই কর্ম করায়, এই শাহ আলম রে পুনর্বাসন করে। তাহলে বাংলাদেশের ভালো কোথা থেকে হবে রে ভাই? আমি তো বাংলাদেশের ভালো হওয়ার কিছু দেখি না। নওশের ভাই, আজকের আমি আপনার জন্য তৈরি ছিলাম না, কিন্তু আপনি থাকায় আমার অনুষ্ঠানটা আমার ভালো লাগছে। আমি কথাবার্তা বলে আমি এনজয় করছি। ইনশাল্লাহ আপনার সাথে আগামীকালকেই আপনাকে আমি ডাকবো, আমি জানি।
আমরা আলাপ আলোচনা করব। ভাই আজকের আপনাকে ধন্যবাদ আজকের আলোচনার উপরে। আপনি যদি কিছু বলতে চান প্লিজ বলেন, আমি শেষ করব। আচ্ছা, তার আগে আমি মানে বলার আগে একটা প্রশ্ন, যে আপনার এই মাসে যে এই 1-2 তারিখ বোধহয় হোয়াইট হাউসে যাওয়ার কোনো প্ল্যান ছিল বোধহয়, একবার আপনি বলেছিলেন, তো সেখানে আপনি কি বললেন সেটা একটু আমাদেরকে জানান। আর দ্বিতীয় আরেকটা যেটা একটু বলতে হবে, যে ডক্টর ইউনূস মানে প্রতিরক্ষা মানে সৈনিকদেরকে বলেছেন যে যুদ্ধের প্রস্তুত হওয়ার জন্য। তো এটা নিয়ে দেখি যে অনেকেই বেশ ওনাকে সমালোচনা করতেছে বা টকশোতে ওনাকে বেশ করতেছে। তো এটার ব্যাপারে আমি একটু বলবো যে একটা মানুষের যদি রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে যদি সেনাবাহিনীকে বলে যুদ্ধের প্রস্তুতি নিতে, সেটার ভিতরে তো কোনো অন্যায় কোনো কিছু নাই। এটা তো উনি বলতেছেন উনি যুদ্ধ করার জন্য উনি আহ্বান জানাচ্ছে, যেভাবে ওই পাশের দেশের প্রধানমন্ত্রী যেমন আরেক দেশে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগানোর জন্য নির্দেশ দিয়ে দিচ্ছে, সেরকম তো উনি কোনো কিছু করতে, উনি জাস্ট অ্যালার্ট থাকতে বলছে এবং মানে প্রিপেয়ার থাকতে বলছে। যদি প্রিপেয়ার না থাকে, হঠাৎ করে যদি কোনো একটা দেশ আক্রমণ করে বসে, তখন তো আবার সবাই বলবে যে ডক্টর ইউনূস কেন বললো না যে উনি প্রিপেয়ার মানে সেনাবাহিনীকে প্রিপেয়ার থাকতে বলে নাই। এটা তো তখন আবার ওনারা কথা বলবে। তাই আমি মনে করি যে ডক্টর ইউনূস সঠিক কথাটাই বলেছেন, যে সেনাবাহিনীকে উনি প্রস্তুত থাকতে বলেছেন। কারণ প্রস্তুত থাকাটাই হচ্ছে মানে একটা মানে ডিফেন্সিভ ওয়েতে আমাদের দেশে যদি সবাই আর্মি যদি প্রস্তুত থাকে, তাহলে স্বাভাবিক আমরা যে কোনো শত্রু দিয়ে মোকাবেলা করতে পারবো। এটার পজিটিভ ইফেক্টটা দেখেন যে বিজেপি আমাদের ভিতরে ঢুকে একজনকে ধরে নিয়ে যেতে চেয়েছে, তখন বিজেপি সদস্যরা সরি বিএসএফ ধরে নিয়ে যেতে চেয়ে, তখন বিজেপি সদস্যরা কিন্তু ওই বিএসএফ সদস্যরা আটক করছে। আবার আজকে আমরা একটা নিউজ দেখলাম যে বিএসএফ 2 জন কৃষককে ধরে নিয়ে গেছে, তো বাংলাদেশের গ্রামবাসীরা ইন্ডিয়া থেকে আবার 2 জনকে ধরে নিয়ে আসছে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে বাস্তবতা তাই। মানবিক করিডোর হলে যদি এটা দেওয়ার মতো হয় বা দেশের যদি নিরাপত্তার সমস্যা না হয়, সেটাতে জাতীয় সরকার হোক বা নির্বাচিত সরকার হোক বা অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে। যদি দেশের জন্য ক্ষতি হয় তাহলে আমি মনে করি কারোর জন্য এটা দেওয়া ঠিক হবে না। কিন্তু বিএনপি বলছে যে জাতীয় নির্বাচিত সরকার ছাড়া এই করিডোর দেওয়া যাবে না। বিএনপি আসতে দেওয়া যাবে কিন্তু ডক্টর ইউনূস দেওয়া যাবে না, এটা কেন? আমি তো মনে করি বা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ধারণা হচ্ছে, যদি মানবিক করিডোর হোক যেই করিডোর হোক, যদি এটা দেওয়া দেশের জন্য নিরাপদ না হয় বা দেশের জন্য ক্ষতি হয়, যেটা অনেকে মনে করে দেশের জন্য ক্ষতি হবে, দেশের গৃহযুদ্ধ শুরু হবে, তাহলে এটা নির্বাচিত সরকার হোক সবাই মিলে দিলেও এটা সঠিক হবে না। আর যদি এটা দেওয়া সঠিক হয় বা এটা দিলে দেশের ক্ষতি না হয়, দেশের উপকার হয়, সেক্ষেত্রে আমি মনে করি না এটা জাতীয় সরকার বা নির্বাচিত সরকার প্রয়োজন। ডক্টর ইউনূস দিতে পারেন। এখন কথা হচ্ছে এটা দেশের জন্য কতটা উপকারী না দেশের জন্য ক্ষতিকারক, এটা নিয়ে হচ্ছে আলোচনা। এটা নিয়ে কথা বলা বা বিশ্লেষণ করা যেতে পারে। যে খুব সুন্দর আলোচনা করেছেন, তো তার আলোচনা আপনার কত গ্রহণযোগ্য মনে হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট